নমস্কার, আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান সমস্যা ও সমাধান নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আর আজকের অনুষ্ঠানের শুরুতেই একটি হাড় হিম করা কাহিনীর কথা বলবো সংক্ষেপে। আহ, একজন মেধাবী ছাত্র, তাকে তার বাবা বলেছিলেন যে তুমি ডাক্তার হও, এবং এই ডাক্তার হওয়ার জন্য ছেলে আর বাবার মধ্যে প্রায়শই ঝামেলা লাগতো। মানে পড়াশোনা করার জন্য বাবা চাপ দিতেন এবং ছেলেটি অন্যরকম ইচ্ছে ছিল। এবং তারপরে দেখা গেল একদিন ছেলেটি তার বাবাকে খুন করে এবং তাকে একটি বস্তাবন্দি করে ফেলে দিয়ে আসে। এরকম একটি সত্য কাহিনী, যা আমাদের আজকের বাস্তবকে দেখায়, যা আমাদের আধুনিকতাকে দেখায় এবং আমাদের যান্ত্রিক জীবনকে দেখায়। তো আধুনিকতা আমাদের কি দিতে পারি? এই যে জায়গাগুলো, এই যে ভয়াবহ কিছু ঘটনা, এসব ক্ষেত্রে অবশ্যই আমাদের যে কথাটি মনে করতে হয়, কারণ এই যে চাপ, ছেলে মেয়েদেরকে চাপ কম বেশি প্রত্যেক বাবা মাই আজকে দিয়ে থাকে, কিন্তু ছেলেটি কে এই জায়গাতে ছেলেটি কেন তার পদক্ষেপটি নিলেন যে বাবাকে তিনি খুন করতে এগিয়ে আসলেন? এখানেই কিন্তু আমাদের গ্রহ নক্ষত্রের খেলা। মানে একটা কথা আছে জ্যোতিষে, মানুষ ঘোরে গ্রহের ফেরে। তাই গ্রহ শান্তি করা, গ্রহ সংরক্ষণ করা, গ্রহের পুজো করা, এগুলো কিন্তু ভীষণভাবে দরকার। তাই আজকে আমরা অত্যাধুনিক হয়েও অনেক জায়গা থেকে আমরা কিন্তু অশান্তিতে হয়েছি, আমাদের মূল মানবিকতার দিকটাই হারিয়েছি। আর এই যে হারিয়ে যাওয়া দিকগুলো বা আমাদের শাস্ত্রের মূল কথাগুলো দেখতে হলে আমাদের এই অনুষ্ঠানের সাথে থাকতে হবে, এবং সাথে থাকতে হবে সেই মানুষটি যিনি আজকে বহু বছর ধরে জ্যোতিষ ও তন্ত্রের সাথে রয়েছেন, আমাদের সনাতন শাস্ত্রের সাথে যুক্ত রয়েছেন। আমাদের এই শাস্ত্রের রক্ষক ও বাহক তাকে আমরা ধরে নিতে পারি। জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী এমনই একজন ব্যক্তিত্ব, যিনি বহু ছেলে মেয়েকে তাদের পথভ্রষ্ট জীবন থেকে সঠিক লক্ষ্যে পৌঁছে দিয়েছেন এবং চাকরিহারা বা বেকার যুবকদেরকে চাকরি পেতে সাহায্য করেছেন, ঘরের অশান্তি দূর করেছেন, এরকম অনেক সমস্যার সমাধান করেছেন। তো আজকেও অনেক সমাধান নিয়ে আমরা উপস্থিত হয়েছি এবং আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী। স্বাগত জানাই, নমস্কার। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই এবং আজকে কিছু কোশ্চেনের অ্যান্সার নিয়ে এসেছি। আর আপনাদেরই করা সেই কোশ্চেনের অ্যান্সার, সেই অ্যান্সারগুলি আপনাদের কাছে কতটা গ্রহণযোগ্য সেটা কিন্তু আপনারা লিখে আমাদের জানাবেন। সরাসরি সময় নষ্ট না করে চলে যাই আমাদের কোশ্চেন অ্যান্সার পর্বে। হ্যাঁ, আমাদের আজকে মোটামুটিভাবে অনেকের কাছে স্মার্টফোন আছে। তো আমাদের এই স্মার্টফোন আর এই জন্মছক, মানে আমাদের জন্মালেই তার একটা জন্মছক থাকবে। তো জন্মছকের মধ্যে কি কোনো মিল আছে? দেখো, বর্তমান যুগে স্মার্টফোন যেমন আপনার সব ডেটা সেভ করে রাখে, জন্মছকও আপনার গত জন্মের ডেটা বা কর্মফলের স্টোরেজ। ল্যাগ করলে যেমন ফোন রিসেট করতে হয়, গ্রহের দশায় জীবন ল্যাগ করলে জ্যোতিষী আপনাকে রিবুট করার পথ দেখায়। একটা ছোট গল্প বলি। এক ব্যক্তি অভিযোগ করলো তার ফোনে নেটওয়ার্ক নেই। দেখা গেল সে মাটির নিচে একটি ঘরে বসে আছে। জ্যোতিষী বললেন, দোষ টাওয়ারের নয়, আপনার অবস্থানের। অর্থাৎ সঠিক জায়গায় না থাকলে গ্রহের শুভ ফল পাওয়া যায় না। একটা বাণী বলি, যেমন মেঘ সূর্যকে ঢাকতে পারে কিন্তু নেভাতে পারে না, তেমনি গ্রহের কুপ্রভাব আপনার ক্ষমতাকে ঢাকতে পারে কিন্তু শেষ করতে পারে না। এটা মাথায় রাখবেন। আর ছোট্ট একটা জোকস বলি, মজার জোকস। জ্যোতিষী, আপনার সামনের সময় খুব উজ্জ্বল। আর মক্কেল বলল, কেন? জ্যোতিষী বলল, কারণ আপনার হাতে কোনো কাজ নেই, সারাদিন ফোনের স্ক্রিনের আলোতেই আপনার মুখ উজ্জ্বল থাকবে। তাই জ্যোতিষ ব্যাখ্যা বলে যে লগ্ন হলো আপনার প্রসেসর আর চন্দ্র হলো র্যাম। চন্দ্র দুর্বল হলে মন হ্যাং করে। বুঝতে পারলে? একটা মন্ত্র বলি, মনের শান্তি ও স্থিতিশীলতার জন্য চন্দ্রের মন্ত্র, ওং শ্রম শ্রীম সোম স চন্দ্রমাসে নামা। প্রতি সোমবার রূপোর গ্লাসে জল পান করুন এবং পূর্ণিমার রাতে কিছুক্ষণ চাঁদের আলোয় বসে থাকুন, দারুণ ফল পাবেন। একদম।
আচ্ছা, আপনি তো তন্ত্র করে থাকেন, মানে তন্ত্রের চর্চাও করেন। ইয়েস। আচ্ছা, এই যে তন্ত্র, এই তন্ত্র কি কেবল ভৌতিক ব্যাপারের সাথে যুক্ত, নাকি এর মধ্যে কোনো এনার্জি সায়েন্স রয়েছে? তন্ত্র মানে হলো সিস্টেম। হুম। আমি একদম বাংলা পাতি ভাষায় বলছি, তন্ত্র মানে হলো সিস্টেম। মহাবিশ্বের সুপ্ত শক্তিকে নিজের প্রয়োজনে ব্যবহার করার নামই হলো তন্ত্র। এটি কোনো অন্ধকার জাদু নয়, বরং শক্তির রূপান্তর। বুঝতে পারলে? তো তান্ত্রিক শক্তি আমরা জানি, তান্ত্রিক শক্তি নিয়ে একটা ছোট্ট কথা বলবো, তার আগে একটা গল্প বলি। এক শিষ্য তার গুরুকে বলল, আমি অদৃশ্য হতে চাই। গুরু তাকে এক অন্ধকার ঘরে বন্ধ করে দিলেন। 7 দিন পর শিষ্য বলল, আমি বুঝেছি, যখন আমি নিজের অহংকারকে অদৃশ্য করি, তখনই আমি প্রকৃত জ্ঞানী হই। বুঝতে পারলে? তাই শক্তি ছাড়া শিব সব মাত্র, সব, অর্থাৎ কর্ম ছাড়া লক্ষ্য কেবল মৃতদেহ। রাহু ও কেতু তন্ত্রের কারক গ্রহ। এরা যদি অষ্টম বা দ্বাদশ ঘরে থাকে, তবে মানুষের রহস্য বিদ্যায় ঝোঁক বাড়ে। নেতিবাচক শক্তি দূর করতে বগলামুখী মন্ত্র পাঠ করো। ওং হ্লিং বগলামুখী সর্ব দুষ্টানাং বাচং মুখং পদং স্তম্ভায়, এই মন্ত্রটা পাঠ করো। বাড়ির সদর দরজার উপরে, ভেতরে ও বাইরে সামনাসামনি দুটি গণেশ মূর্তি বা ছবি বসান। এতে নেতিবাচক নজর থেকে বাড়ি রক্ষা পায়। আচ্ছা, বেশ। তাহলে তন্ত্রের সাথে মানে তন্ত্রকে আপনি ব্যবহার করছেন, কিন্তু ওই যে ভয়াবহ যে তন্ত্র, আমরা অনেকেই তন্ত্র বলতে একটা ভয় পেয়ে যাই, সেই জায়গাটা কিন্তু নয়। কারণ জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী মানেই হচ্ছে এইভাবে তন্ত্রের প্রয়োগ আমাদের সাধারণ জীবনে, আমাদের প্রাত্যহিক জীবনে তিনি এভাবেই তন্ত্রের প্রয়োগ করে থাকেন আর আপনাদের ভালো রাখেন। তো এবার আসবো রান্নাঘরের প্রসঙ্গে। রান্নাঘরের সাথে আমাদের ভাগ্য কি কোনোভাবে জড়িয়ে ইয়েস রয়েছে? ইয়েস ইয়েস, অবশ্যই হুম, অবশ্যই। রান্নাঘর হলো বাড়ির এনার্জি হুম, সেন্টার। হুম। রান্নাঘর হলো বাড়ির এনার্জি সেন্টার। প্রাচীন শাস্ত্রে একে আগ্নেয় কোণ বা মঙ্গলের স্থান বলা হয়। রান্নার ধরন আপনার মেজাজ আর ভাগ্য দুই নিয়ন্ত্রণ করে। একটা গল্প বলি। একদম, নিশ্চয়ই। এক রাজার রাঁধুনি খুব রাগী ছিল। সেই খাবার খেয়ে রাজা দিনের পর দিন উগ্র হয়ে উঠলেন এবং যুদ্ধে হারলেন। পরে দেখা গেল রাঁধুনি বদলাতে রাজার মেজাজ ঠান্ডা হলো এবং তিনি বুদ্ধি দিয়ে রাজ্য ফিরে পেলেন। তার মানে কি বুঝলেন? মানে রাঁধুনি চেঞ্জ করলো, মানে রাঁধুনি মানে রান্নার লোক যদি খারাপ হয়, তাহলে তোমার রান্নাটাও ভালো হবে না। মানে অন্নই ব্রহ্ম, শুদ্ধ অন্ন শুদ্ধ মন তৈরি করে। বুঝতে পারলে? একটা জোকস বলি। স্ত্রী জ্যোতিষী বলছেন, আমার হাতে রাজযোগ আছে। স্বামী বলল, ঠিকই বলেছেন, রান্নাঘরে সারাদিন হাতা খুন্তি নিয়ে রানীর মতোই তো রাজত্ব করো। বুঝলে? জ্যোতিষ ব্যাখ্যা, আগুন হলো মঙ্গল। যদি রান্নাঘর নোংরা থাকে, তবে মঙ্গলের কুপ্রভাব পড়ে, যা থেকে রক্তচাপ বা ঋণ বৃদ্ধি পায়। তুমি যদি তন্ত্রের আলোচনা করি, অন্নপূর্ণা স্তোত্র পাঠ করলে ঘরে কখনো অন্নের অভাব হয় না। ওং হ্রিং শ্রিং অন্নপূর্ণায় নমঃ। সূর্যাস্তের পর কাউকে নুন বা টক দই দান করবেন না, এতে ঘরের লক্ষ্মী রুষ্ট হয়। এরকম ছোট্ট ছোট্ট কিছু নিয়ম যদি মেনে চলা যায়, তাহলে কিন্তু অনেক উপকার পাওয়া যায়। একদম। সবাইকে বলি যে মানে জীবনের প্রত্যেকটা মুহূর্ত কিছু কিছু নিয়ম, কিছু কিছু উপায়, কিছু কিছু উপদেশ জীবনটাকে বদলে দেয়। ঠিক। আ আমি আবার বলব যে এই দেখুন, দৈনন্দিন জীবনে জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী যেভাবে আমাদের তন্ত্রের প্রয়োগগুলো বলছেন, এটা কিন্তু তার ক্রমাগত একটি গবেষণার ফলাফল আমরা ধরে নিতে পারি। তাই না? প্রতিনিয়ত তিনি এই বিষয়টি নিয়ে নাড়াচাড়া প্রচুর করছেন। চর্চা করি, প্রচুর চর্চা আর করি। এভাবেই কিন্তু আপনাদের জীবনে এগুলোকে প্রয়োগ করছেন। তাই এই ব্যাপারগুলো কিন্তু অন্য কোনো অনুষ্ঠানে আপনারা পাবেন না। অতএব এই অনুষ্ঠানটি আপনারা অবশ্যই মন দিয়ে দেখবেন। আর যদি কিছু মিস করেন, তাহলে কিন্তু আবার এগুলোকে YouTube এ আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এবার বলবো, এই যে জ্যোতিষের আমরা আশ্রয় নিই, তো এই জ্যোতিষ কি আম আমাদের মানে বলতে পারি যে এটা হচ্ছে অলস যারা কুঁড়ে, তাদের অজুহাত, নাকি এটা সাহসীদের হাতিয়ার? এমন একটা কথা বললে, আমি তো জ্যোতিষী, এটা খুব কষ্ট লাগে এসব কথা শুনলে। না, মানে কিছু হলো না, না জ্যোতিষের একটা বলল যে সত হ্যাঁ জ্যোতিষী বলেছেন। আচ্ছা, আচ্ছা, দেখো, জ্যোতিষ অলসদের জন্য নয়,
বীরভোগ্য বা বীরভোগ্যা বসুন্ধরা অর্থাৎ পৃথিবী সাহসীদের। জ্যোতিষ কেবল আপনাকে বলে কোন দিকে বাতাস বইছে, যাতে আপনি পালের মুখ সেই দিকে ঘুরিয়ে দ্রুত গন্তব্যে পৌঁছতে পারেন। যদি গল্প দিয়ে না বলে তাহলে আপনারা বুঝতে পারবেন। এক ব্যক্তি গর্তে পড়ে ভগবানের কাছে প্রার্থনা করছিল, ভগবান ভগবান রশি ফেলে দিলেন, কিন্তু ব্যক্তিটি বলল, আপনি তো তুলে নেবেন বলেছিলেন, আমি কেন কষ্ট করে রশি ধরবো? সে আর উঠতে পারলো না। বুঝতে পারলে? আমি তোমাদের সবাইকে একটা কথা বলি, ভগবান তোমাকে কিছু জিনিস দেবে, কিন্তু কাজটা তোমাকে নিজেকে করতে হবে। ভগবান তোমাকে দড়ি দেবে, উঠতে তোমাকেই হবে। ভাগ্য তার সাথেই হাত মেলায় যে নিজের হাত গুটিয়ে বসে থাকে না। ভাগ্য দেখবে তাকেই দেয় যে নিজে কর্ম করে। নবম ঘর হলো ভাগ্য, কিন্তু দশম ঘর হলো কর্ম। তাই দশম ঘর বলবান না হলে নবম ঘর আপনাকে কিছুই দিতে পারবে না। কর্মে সাফল্যের জন্য সিদ্ধি বিনায়ক মন্ত্র পাঠ করতে পারেন। ওং গাং গণপতে সর্বকার্য সিদ্ধি কুরু কুরু সাহা, এই মন্ত্রটা দারুণ কাজ করে। প্রতিদিন সকালে পাখিদের দানা খাওয়ান, এতে আপনার কর্মক্ষেত্রে বাধা দূর হয় এবং বুধ গ্রহ প্রসন্ন হয়। লাস্ট একটা কথাই বলি, একটা কথা, দেখো কর্ম না করলে আমরা ফলের আশা করতে পারি না। তাই কর্মটাই ধর্ম, তাই কর্ম কিন্তু আমাদের করতেই হবে। কর্ম করলে ফল পাবে। একদম ঠিক কথা। যেমন আপনি বললেন যে কর্মই ধর্ম, সেরকম একইভাবে ইংরেজিতে বলা আছে ওয়ার্ক ইজ গড। মানে আমাদের কর্মই হচ্ছে ঈশ্বরের মতো, তাকে শ্রদ্ধা করতে হবে, তাকে জীবনের সাথে নিয়ে যাপন করতে হবে, তাহলেই কিন্তু আপনি সফল হতে পারেন। তো আরেকটি ব্যাপারে যাব। দেখুন, এই যে বাস্তুর কথা আপনি বলে থাকেন বা বাস্তু দোষ কথাটি বলেন, তো অলরেডি যাদের বাস্তু তৈরি হয়ে গেছে, তাহলে বাস্তু দোষ যদি তাদের থেকে থাকে, তাহলে কি তারা বাস্তুটা ভাঙবে, ভেঙে দোষটাকে মেটাবে? তা ঘর ভাঙলেই সারে, এটা ভুল কথা, একদমই না। বাস্তু হলো ভাইব্রেশন। ছোট ছোট উপাচার বা রঙের পরিবর্তন দিয়েও বাস্তু ঠিক করা যায়। হুম। ঘর না ভেঙেও মনের ঘর মেরামত করা সম্ভব। বুঝতে পারলে? আচ্ছা, মন খুব তো ভালো ভেঙে কথা। যায়, হ্যাঁ, হ্যাঁ। তাই মানুষটাকে কি শেষ করে? একটা গল্প আকারে বলি। এক ব্যক্তি তার বাড়ির দক্ষিণ দিকের দরজা নিয়ে চিন্তিত ছিল। হুম। এক তান্ত্রিক এসে সেখানে একটি বড় আয়না লাগিয়ে দিলেন। তিনি বললেন, নেতিবাচক শক্তি আয়নার প্রতিফলিত হয়ে ফিরে যাবে। ব্যক্তিটির আত্মবিশ্বাস ফিরল এবং তার সব কাজ সফল হতে লাগলো। আচ্ছা। তার মানে তান্ত্রিক যদি ভুলভাল বলতো তাহলে কিন্তু হতো না। না। তাই এটা বলি, একটা মজার জোকস বলি, হ্যাঁ। বাস্তুবিদ বলছে আপনার বাড়ির সব দোষ ওই জানলায়, আর মালিক বলছে, কিন্তু ওটা তো জানলা নয়, ওটা আমার টিভির স্ক্রিন, আচ্ছা, আচ্ছা। যাতে সারাদিন নিউজ চলে। তো বুঝতে পারলে? আচ্ছা। মহাবাণী বলবো একটা, যেখানে শৃঙ্খলা নেই সেখানে সুখ নেই। জ্যোতিষ ব্যাখ্যা হলো বৃহস্পতি হলো উত্তর পূর্ব বা ঈশান কোণের অধিপতি। এই কোণ নোংরা থাকলে জ্ঞান ও অর্থ দুই বাধাগ্রস্ত হয়। আমি যদি তন্ত্রের দিকে বলি, বাস্তু দোষ কাটাতে পুরুষ সূক্ত বা ওং বাস্তু পুরুষায় নাম মন্ত্র জপ করুন। প্রতি শুক্রবার জলে সামান্য সন্ধক নুন মিশিয়ে ঘর মুছুন। এটি ঘরের সব নেতিবাচক এনার্জি বা নেগেটিভিটি শুষে নেয়। দেখবে একটা ঘরে পজিটিভ এনার্জি তোমরা পাবে। এই নিয়মটা মেনে চলো, ঘর আর ভাঙতে হবে না। তাহলে এবার আবার আমাদের এই মোবাইল ফোনের সাথে আমাদের অ্যাস্ট্রোলজি একটু রিলেট করার চেষ্টা করি। আচ্ছা, আমাদের এই রাশিচক্র কি আসলে আমাদের আত্মার একটি সিম কার্ড? হ্যাঁ, আমি বলবো হ্যাঁ। ব্রহ্মাণ্ড হলো একটা বিশাল নেটওয়ার্ক, হ্যাঁ। আর আপনার জন্মছক হলো আপনার আত্মার সিম। আচ্ছা। বুঝলে? হুম। মানে সিম কার্ড। হুম। আপনি কোন গ্রহে গিয়ে রোমিং করবেন আর কোথায় সিগন্যাল পাবেন না, তা আপনার লগ্ন নির্ধারণ করে। আমি কিন্তু আমার ছাত্রছাত্রীদের এইভাবেই শেখাই, আচ্ছা। এভাবে, যাতে তারা বুঝতে পারে গল্পের আকারে, গল্পের ছলে। এক ব্যক্তি হিমালয়ে গিয়ে ভগবানের কাছে নেটওয়ার্ক চাইলেন। ভগবান বললেন, বেটা তুই তো ডেটা প্যাক মানে কর্মফল রিচার্জ না করেই ঘুরছিস, সিগন্যাল আসবে কোথা থেকে? বুঝলে? হুম। মানে অর্থাৎ পূর্বজন্মের পুণ্য না থাকলে এই জন্মের সুযোগ পাওয়া খুব কঠিন। বুঝলে?
একটা ছোট্ট বাণী বলি, যেমন সিগন্যাল ছাড়া ফোন খেলনা মাত্র, তেমনি লক্ষ্যহীন জীবন কেবল মাটির দেহ। মজার একটা জোকস বলবো। মক্কেল বলছে, বাবা আমার রাশিতে কি কোনো বিদেশ যাত্রা আছে? জ্যোতিষী বলছে, হ্যাঁ, পরের জন্মে তুমি মঙ্গলে গিয়ে এলিয়েন হয়ে জন্মাবে। আচ্ছা। বুঝলে? তো সবকিছুই বুঝতে হবে। আমি যদি জ্যোতিষের ব্যাখ্যায় যাই, লগ্ন হলো হার্ডওয়্যার আর রাহু হলো কি, ওই নেটওয়ার্ক। রাহু খারাপ হলে জীবনে বিভ্রান্তি বা ভুল কানেকশন বাড়ে। আকস্মিক বাধা কাটাতে রাহুর তান্ত্রিক একটা মন্ত্র আছে, বলবো? ওং ভ্রাং ভিরিং ভ্রং স রাহবে নম। একটা প্রতিকার বলি, নীল রঙের রুমাল সাথে রাখুন এবং কুকুরকে মিষ্টি রুটি খাওয়ান। এতে রাহুর কুপ্রভাব কেটে সিগন্যাল ক্লিয়ার হয়। তাহলে মানে আমাদের যে করণীয় জায়গাগুলো বলছেন সেটা কিন্তু অত্যন্ত সহজ সরল জায়গা দেখিয়ে দিচ্ছেন। কোনো দুষ্প্রাপ্য জিনিস নিয়ে তিনি আপনাদের প্রতিকারের কথা বলছেন না, বা এমন কোনো কঠিন জিনিস বলছেন না। একেবারে সহজ সরলভাবে খুব সুন্দরভাবে জ্যোতিষকে এবং তন্ত্রকে আমাদের দৈনন্দিন জীবনের সাথে জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী প্রয়োগ করেছেন এবং আমাদের সুফলটিকে তিনি পেতে সাহায্য করছেন। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমি চলে আসব। গ্রহরা কি সত্যি আপনার সাথে কথা বলে, নাকি সবটাই একটি নীরব খেলা? দেখো, সত্যি কথা বলতে গ্রহরা সরাসরি কথা বলে না, হ্যাঁ, আচ্ছা। তারা সংকেত পাঠায়। হুম। মানে আমি বলি, যেমন ধরো আপনার হঠাৎ রাগ হওয়া, হুম। হঠাৎ টাকা হারানো বা হঠাৎ কোনো সুযোগ আসা, হুম। এগুলি গ্রহের ভাষা। আচ্ছা। একটা ছোট্ট কথা বলি, सितारे आसमान में है मगर तो इशारा जहां में होता है, हर एक चोट के पीछे किसी ग्रह का खेला होता है। আচ্ছা। তো একটা ছোট্ট গল্প বলি। এক নাবিক দেখলো কম্পাস ভুল দেখাচ্ছে। সে ভাবলো কম্পাস নষ্ট। পরে দেখা গেল জাহাজের নিচেই বিশাল এক চুম্বক রাখা ছিল। সেই চুম্বকটি হলো আমাদের প্রাপ্ত বা কর্মফল, যা আমাদের অজান্তেই চালিত করে। একটা মহা বাণী বলবো তোমাকে, মৌনতা ব্রহ্মাণ্ডের প্রথম ভাষা। গ্রহরা সেই ভাষায় আপনার ভাগ্য লেখে। বুঝলে? যদি আমি জ্যোতিষ ব্যাখ্যায় যাই, বুধ হলো আমাদের বাচন ভঙ্গি। আচ্ছা। যাদের দেখবে বুধটা ভালো তারা ভালো বলে, বক্তা হয়। হুম। বুধ খারাপ হলে মানুষ ভুল সময় ভুল কথা বলে বিপদ ডেকে আনে। ভুলভাল এমন কিছু বললো, বক্তব্য দিল, সেই বক্তব্যটা খারাপ। বুদ্ধির বিকাশের জন্য মাতঙ্গী দেবীর বীজ মন্ত্র ওং হ্রিং ক্লিং হুং মাতঙ্গে ফট সাহা, এই মন্ত্রটা পাঠ করতে হবে। প্রতি বুধবার সবুজ রঙের কোনো জিনিস বা মুগ ডাল দান করুন, কপালে কেশরের তিলক লাগান, দারুণ ফল পাবেন। বেশ। তো আপনি তো অনেক কিছু নিয়েই কাজ করছেন এবং অনেককে আ মানে বিভিন্নভাবে আপনি তাদের সমস্যা সমাধানে হেল্প করেছেন। তো তার মধ্যে ব্লাক ম্যাজিকও তো রয়েছে। তো এবার একটু ব্লাক ম্যাজিকের কথায় আসবো। কারণ একজন জিজ্ঞাসা করছিলেন যে ব্লাক ম্যাজিক বা নজর লাগা কি এটা সত্যিই আছে, নাকি এটা শুধুমাত্র কুসংস্কার, নাকি একটি কোনো শক্তির অপব্যবহার এটি? দারুণ কোশ্চেন, দারুণ কোশ্চেন। দেখো, আধুনিক বিজ্ঞানের ভাষায় একে নেগেটিভ এনার্জি প্রজেকশন বলা হয়। নেগেটিভ এনার্জি প্রজেকশন বলা হয় তন্ত্রমতে ঈর্ষা বা ক্রোধ যখন তীব্র হয়ে কারো দিকে নিক্ষিপ্ত হয়, তখন তার আভা বা অরা মণ্ডলে ছিদ্র তৈরি হয়। এটা বললে তোমরা বুঝবে না। যদি এটা গল্পর আকারে বলি, এক বৃদ্ধা প্রতিদিন তার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে অভিশাপ দিত। একদিন আয়নাটা ফেটে গেল। সে ভাবলো ব্ল্যাক ম্যাজিক। আসলে তার নিজের নেতিবাচক চিন্তাই তার চারপাশের শক্তিকে বিষাক্ত করে তুলেছিল। মজার কথা হলো, একটা মক্কেল হুম। বলছে, বাবা আমার উপর নজর লেগেছে। জ্যোতিষী বলছে, আরে পাগল, তোর উপর নজর দেবে কে? তুই তো সারাদিন মাস্ক আর হেলমেট পরে ঘুরিস। ঠিকই তো। তো অনেকেই মানে যারা বাইক চালায় হেলমেট পরে তো ঘুরছে। জ্যোতিষ এটা ব্যাখ্যা দিই, জন্মছকে শনি ও কেতুর অশুভ সংযোগ থাকলে মানুষ সহজেই নেতিবাচক শক্তির শিকার হয়। তো আমি তোমাদের একটা রক্ষা কবচ বলবো। রক্ষা কবচ হিসেবে বগলামুখী মন্ত্র ওং হিলিং বগলামুখী সর্ব দুষ্টানাং বাচাং মুখ্যং পদং স্তম্ভয়, এই মন্ত্রটি পাঠ করো।
একটা প্রতিকার বলি। ঘরের প্রধান দরজার বাইরে ঘোড়ার নাল ঊর্ধ্বমুখী লাগান। মঙ্গলবার সকালে একটু ফিটকিরি মাথার উপর দিয়ে 7 বার ঘুরিয়ে পুড়িয়ে দিন, পুড়িয়ে জলে ফেলে দিন, দেখুন কি হয়, দারুণ রেজাল্ট পাবেন। জয়দেব শাস্ত্রীর ছোট্ট ছোট্ট টোটকা না আমূল পরিবর্তন নিয়ে আসে লাইফে। একদম ঠিক কথা। একটা ছোট্ট টোটকা আপনার জীবনে একটি বৃহৎ পরিবর্তন নিয়ে আসতে পারে। তাই জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রীর যে টোটকার কথা বলেন বা করণ ক্রিয়ার কথা বলেন, সেগুলো অবশ্যই আপনারা একদম সুন্দরভাবে আপনাদের প্রাত্যহিক জীবনের মধ্যে নিয়োগ করুন আর ভালো থাকুন। এটাই আমি বারবার আপনাদেরকে অনুরোধ করব। আচ্ছা, আমরা তো রান্নাঘরে নুন রাখি। তো এই যে নুন রাখি, তো এই নুন রাখাটা কি আমাদের কোনোভাবে অর্থভাগ্যের চাবিকাঠি হতে পারে? খুব ভালো কোশ্চেন করেছো এটা। হুম, অনেকেই নুনের কথা বলে। তন্ত্রশাস্ত্রে নুনকে শুক্র বলি আমরা, শুক্র হুম, এবং চন্দ্রের প্রতীক ধরা হয়। তন্ত্রশাস্ত্রে নুনকে শুক্র এবং চন্দ্রের প্রতীক ধরা হয়। নুনের ব্যবহার এবং এটি কোথায় রাখছেন তা আপনার অর্থ প্রবাহ বা ক্যাশ ফ্লো নিয়ন্ত্রণ করে। যদি গল্পের আকারে না বলি তাহলে তোমরা বুঝবে না। এক ব্যবসায়ী খুব লসে চলছিলেন। এক তান্ত্রিক এসে কেবল তার নুনের কৌটোটা প্লাস্টিকের বদলে কাচের জারে রাখতে বললেন এবং উত্তর দিকে সরাতে বললেন। 1 মাসের মধ্যে তার ব্যবসায় জোয়ার এলো। নুন যখন হাইড্রোস্কোপিক শক্তির কাজ, কি বললাম, হাইড্রোস্কোপিক শক্তির কাজ করে, তখন তার নেগেটিভিটিও শুষে নেয়। একটা বানিয়ে বলি, অবশ্যই। যেমন খাবারের নুন স্বাদ বাড়ায়, তেমনি ত্যাগের নুন জীবনের গুরুত্ব বাড়ায়। বুঝতে পারলে? তো এখন যদি একটা জোকস না বলি তাহলে হবে না। হবে না, হ্যাঁ। এক মানে, তো স্ত্রী বলছে আজ তরকারিতে নুন বেশি হয়েছে কেন? স্বামী বলছে জ্যোতিষী বলেছে আজ আমাদের বেশি করে নুন খেতে, কারণ শুক্র গ্রহ দুর্বল। আচ্ছা। মানে যেহেতু যেহেতু কি শুক্র, নুনটাকে কিন্তু আমরা শুক্র ধরি। হুম, জ্যোতিষ ব্যাখ্যা হলো শুক্র হলো বিলাসিতা। যদি নুন ছড়িয়ে ছিটিয়ে নষ্ট হয় তবে শুক্র রুষ্ট হয় এবং আর্থিক টানাপোড়েনের শুরু হয়। বুঝলে? তাই লক্ষ্মী লাভের জন্য একটা মন্ত্র বলি, ওং শ্রীং হ্রিং ক্লিং মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্রটা পাঠ করো। প্রতি শুক্রবার কাচের বাটিতে সামুদ্রিক নুন, সামুদ্রিক নুন মানে কি, রক সল্ট, ভরে বাথরুমে রাখুন। বাথরুমের প্রতি 15 দিন অন্তর তা বদলে দিন। এটি ঘরের বাস্তুদোষ ও আর্থিক বাধা দূর করে। আর্থিক টানাপোড়েন অনেকটা দেখবে কমে যাবে এই ছোট্ট রক সল্ট দিয়ে। আচ্ছা। আচ্ছা, আমরা মানে মানুষ মাত্রই মানে জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, যেমন কবি বলেছিলেন। তো এই মৃত্যু কি আমাদের জীবনের শেষ স্টেশন? নাকি জ্যোতিষ দিয়ে তাকে পোস্টপোন করা যায়? এটা কিন্তু খুব বড় কথা। কারণ অনেকেই আসেন যখন খুব মুমূর্ষু থাকেন, মানে খুব আ আমাকে রোগগ্রস্ত হন, আপনাদের কাছে তো দৌড়ে আমাকে আসেন যেমন তারা। মজার মজার প্রশ্ন করেছে, আমার উত্তরগুলো কিন্তু তেমন মজার মজার হবে। দেখো, মৃত্যু অনিবার্য, হুম, কিন্তু অকাল মৃত্যু বা বড় দুর্ঘটনা জ্যোতিষ ও তন্ত্রের মাধ্যমে এড়ানো সম্ভব। তার মানে এই নয় মৃত্যু এড়ানো সম্ভব। বুঝতে পারলে? বুঝতে হবে। একে বলা হয় মৃত্যুঞ্জয় শক্তি। হুম, मृत्युंजय शक्ति, मौत को कभी कोई टाल नहीं सकता, হুম। मौत को कभी कोई टाल नहीं सकता, मगर खुदा की रहमत है तो जख्म भी फूल बन सकता है। যমরাজ এক বালকের প্রাণ নিতে এলেন। বালকটি শিবলিঙ্গ জড়িয়ে ধরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করছিল। যমরাজকে ফিরে যেতে হলো। অর্থাৎ ভক্তি ও মন্ত্রের কম্পন শরীরকে এক অদৃশ্য সুরক্ষা কবচে ঘিরে রাখে। বুঝতে পারলে? শরীর মরণশীল কিন্তু আত্মা অবিনশ্বর। ভয় পেও না, কেবল সাবধান হও। জ্যোতিষ ব্যাখ্যায় যদি আমি যাই, অষ্টম ঘর হলো মৃত্যুর ঘর। মারক গ্রহের দশা চললে দুর্ঘটনা বা বড় রোগের আশঙ্কা থাকে। আমি যদি তন্ত্র বা মন্ত্রের দিকে যাই, রক্ষা কবচ হিসাবে শ্রেষ্ঠ মন্ত্র হলো ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনম মৃত্যুর মুখ্য মারমিতাম। মানে কি? একটি কালো সুতোয় মহাদেব বা হনুমানজির কবচ ধারণ করুন। শনি ও মঙ্গলবার তিল তেলের প্রদীপ জ্বালান। নিয়মিত রুদ্রাভিষেক করলে অকাল মৃত্যুর ভয় কেটে যাবে। আর আমি যে মন্ত্রটি বললাম, মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করুন, দারুণ ফল পাবেন। মৃত্যুকে আটকাতে পারে না,
অকাল মৃত্যু, আপনি যাচ্ছেন আজকে বাড়ি দিয়ে, আপনার অ্যাক্সিডেন্টে মৃত্যু আছে, সেই মৃত্যুটা যদি আপনি আগে জ্যোতিষ দেখান, তাহলে সে কিন্তু সেই মৃত্যুটাকে আটকে দেখাতে পারবে। একদম। কিন্তু আপনার একটা প্রারব্ধ, আপনি মরবেন, আপনার আয়ু এখানেই শেষ, সীমিত সময় আপনার আয়ু ছিল, আপনার শেষ, আপনার লেখা আছে, সেটা কে খণ্ডাবে? ঈশ্বরের লেখা কে কেউ খণ্ডাতে পারে? কিন্তু আপনার কর্মফল, আপনার অকাল মৃত্যু, আপনার ভুল সিদ্ধান্ত আপনি শেষ হয়ে যাবেন, সেগুলিকে একজন জ্যোতিষ তান্ত্রিক আচ্ছা, আমি আটকাতে এই পারে। মৃত্যু প্রসঙ্গে আরো দুটি কথা বলি। হুম। গ্রাম বাংলার মানুষদের আমরা দেখে থাকি সাপে কামড়ায়। মানে সাপে কামড়ে মৃত্যু, এটা কিন্তু গ্রাম বাংলায় একটা কমন ব্যাপার। সেক্ষেত্রে কি জ্যোতিষের দ্বারা কিছু করা সম্ভব? আগের থেকে যদি এরকম বিষদংশনের ব্যাপার থাকে? দেখো, আমি তোমাকে বলি, জ্যোতিষের দ্বারা সম্ভব আছে, হুম। কিন্তু এখন দেখা গেল তুমি, বা তোমাকে ধরুন আত্মহত্যা। এই তোমাকে যে তোমা অনেকেই আজকে আত্মহত্যা তোমাকে করছে। সাপে কামড়ে ফেলেছে, হুম। তখন জ্যোতিষ তান্ত্রিক কবিরাজ কিছু করতে পারবে না। না। তখন তুমি ডক্টরের কাছে গিয়ে, মেডিকেলে ওখানে গিয়ে, হসপিটালে গিয়ে, তখন তোমাকে চিকিৎসা করাতে হবে। হুম, কতটা ভালো করে বুঝবে। হুম, তোমার হয়ে গেছে, তখন আর জ্যোতিষের করণীয় কিছু নেই। হুম। তোমার হাত ভেঙে গেছে, তোমাকে আগের থেকে এটা তো হ্যাঁ, সবসময়। হ্যাঁ, হাত ভেঙে গেছে, তোমাকে এখন ওই ডক্টরের কাছে গিয়ে তোমাকে প্লাস্টার করাতে হবে। হুম, তোমার গুলি লেগেছে, গুলি লেগেছে, গুলি আছে এখানে, জ্যোতিষ সেটাকে কি করবে? হুম। জ্যোতিষ তোমাকে কি করবে? জ্যোতিষ আগে থেকে তোমাকে সাবধান করে যাতে গুলিটা না লাগে। না লাগে, হ্যাঁ। জ্যোতিষ আগে থেকে তোমাকে সাবধান করবে যাতে তোমাকে সাপে কামড় না দেয়, সেইভাবে তোমাকে সেইভাবে প্রোটেকশন করবে। যে তুমি ওই জায়গায় যাবে না। ওই জায়গায় গেলে এইটা তুমি ধারণ করে যাও হুম, বা এই প্রোটেকশনটা নিয়ে যাও। ঠিক। তোমার হয়তো পায়ে সাপে কামড় দেবে, হুম, সাপে কামড়ে মৃত্যু আছে। আচ্ছা। কিন্তু পায়ে যদি একটা গামবুট পরে যাও, তাহলে সাপে কামড় দিলে তোমাকে তোমাকে দংশন করতে পারছে না। হুম, হুম, তো ব্যাপারটা এরকম, একটা তোমার বৃষ্টি পড়বে, বৃষ্টিকে কে আটকাবে? হুম। কে আটকাবে? বৃষ্টি তো পড়বে, তোমার জলটা যাতে গায়ে না পড়ে, একটা ছাতা দিয়ে দেবো, একটা রেনকোট দিয়ে দেবো, এবং একটা গাড়ি থাকবে। কিছু, কিছু ক্ষেত্রে দেখা যায় যে মানে এমন কিছু পরিস্থিতির সম্মুখীন হয় অনেকেই, যেটা তাদের কাছে মৃত্যু সম। মানে আমি একটা খবর দেখছিলাম, একটি বাচ্চা মেয়ে 9-10 এ পড়ে। তাকে ওই যে সাপে দংশন করার পর সে বেঁচে গেছে, কিন্তু সে এখন আর কিছু করতে পারে না, মানে পঙ্গু হয়ে রয়েছে। এই জায়গাগুলো অবশ্যই জ্যোতিষের সাহায্যে একদম, একদম, নিশ্চয়ই কিছু করা একদম। যায়। কারণ জ্যোতিষ আমাদের সাধারণ মানুষের পাশে রয়েছে। আপনাদের ভালোর জন্য জ্যোতিষের প্রয়োগ বা দেখো, জ্যোতিষশাস্ত্রের নির্মাণ মুনি জ্যোতিষ ঋষিরা আজ হাজার, হাজার বছর জ্যোতিষ পূর্বে করেছিলেন। আজকের শাস্ত্র তো নয়, হাজার হাজার বছর আগের শাস্ত্র। হুম, এবং আমরা জ্যোতিষীরা খারাপ হতে পারি, জ্যোতিষ শাস্ত্রটা খারাপ নয়। তো সেই শাস্ত্রটা যদি ঠিকঠাকভাবে অধ্যয়ন করা যায় এবং সঠিক যদি বিচার করে তাকে যদি সঠিক গাইড করা যায়, তাহলে সেটা সবথেকে ভালো হয়। এবং আ এটুকু তোমায় বলি, জ্যোতিষ মানে না বা জ্যোতিষ দ্বারা উপকার পায়নি এমন লোক খুব কম আছে। কম আছে, হ্যাঁ। যারা ডিবেট বিশেষ করে করে, আপনার কাছে। যারা বলে, যে আমি জ্যোতিষ পছন্দ করি না, সেই মানুষটাও দেখো ঘরে গিয়ে একটা মন্ত্র জপ করছে। হুম। তো যাই হোক, এবং আ বিশেষ করে ও আমাদের বিপদ-আপদের সময় আমরা হ্যাঁ, কিন্তু জ্যোতিষীদের শরণাপন্ন একদম, হই, একদম। তাই না? যাই হোক, আর আমি বলব যে সেটা না করে আপনার ভালো সময় একেবারে জীবনের প্রারম্ভে, মানে সঠিক সময়ে এসে যদি পরামর্শ করেন, আপনারা কিন্তু ফলটা অনেক বেশি পাবেন। রেজাল্টটা আপনারা অনেক বেশি পাবেন। তাই সঠিক সময়ে, সময়ের মূল্য দিয়ে জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। এবং যারা জ্যোতিষ শিখতে চাইছেন, একটা সুন্দর কেরিয়ার গড়তে চাইছেন, পায়ের নিচের মাটিকে শক্ত করতে চাইছেন, তাদেরকেও বলব জেডি অ্যাস্ট্রো একাডেমিতে সাথে আপনি যুক্ত হন এবং জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। প্রত্যেকে ভালো থাকুন। আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আর যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার। সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়, সময়ের দাম অনেক, সময়ের সাথে সাথে চলতে হয়, সময় নিয়েই, সময়ের সাথে সাথে চললেই জীবন আরো উন্নত হয়। তাই আজ সময় নেই, অনেক কিছু বলার থাকে, বলার আছে, বলবো নেক্সট এপিসোডে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।